ইরানপন্থী ইয়েমেনি সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলে হামলা চালালো। 5টি হুথি ড্রোন ইসরায়েলি 3টি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত এনেছে। বেন গুরিয়ন বিমানবন্দরের পর এখন তেল আবিব ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আক্রমণের কবলে। ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা 30 জুলাই ইসরায়েলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন যে 3টি গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থান সফলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সারি দাবি করেছেন যে নতুন অভিযানে 5টি ড্রোন ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলের ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিব, আসকালান এবং আল নাকাব মরুভূমিতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। প্রথম অভিযানে 2টি ড্রোন দিয়ে অধিকৃত শহর ইয়াফা বা তেল আবিবের একটি সংবেদনশীল স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। দ্বিতীয় অভিযানে 2টি ড্রোন দিয়ে অধিকৃত শহর আসকালানের একটি সামরিক স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। তৃতীয় অভিযানে একটি মাত্র ড্রোন দিয়ে অধিকৃত আল নাকাবের একটি সামরিক অবস্থানকে টার্গেট করা হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলাগুলিকে নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী যোদ্ধাদের জন্য বিজয় বলে অভিহিত করেছেন। সারি আরব ও ইসলামী দেশগুলির দৃষ্টি আকর্ষণ করেছেন। সারি তাদের গাজার প্রতি ধর্মীয়, নৈতিক এবং মানবিক কর্তব্য পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গাজায় ইসরায়েলি যুদ্ধ প্রত্যাখ্যান এবং যুদ্ধবিরতির দাবিতে আগামী দিনে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন। সারি ঘোষণা করেছেন যে গাজা যুদ্ধ শেষ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আক্রমণ অব্যাহত থাকবে। এর আগে 29 জুলাই ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করেছে। তারা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানার দাবিও করেছে। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একটি প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছেন। এই হামলা লক্ষ লক্ষ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে এবং ইসরায়েলি বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত করেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির 5 গুণের বেশি বেগে চলতে পারে। এমন গতিবেগ ও গতিপথের পরিবর্তন সক্ষমতার কারণে এটি বিশ্বের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই হামলায় ইসরায়েলের আয়রন ডোম কার্যত অকার্যকর প্রমাণিত হয়েছে দাবি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর। ইয়েমেনের জ্বালায় ইসরায়েলের সরকারের ঘুম উড়ে গেছে। একের পর এক ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলকে অস্থির করে রেখেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। ইয়েমেনি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকেও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে। এমবিএস এর প্রতিশ্রুতির কয়েক ঘন্টা পরেই সৌদি আরবের প্রতিবেশী ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের চুক্তি প্রত্যাখ্যান করায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সাইরেন বাজছে। এই অভিযানের পর মধ্য ইসরায়েল এবং জেরুজালেম এলাকায় সাইরেন বেজে ওঠে। 18 মার্চ গাজা যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দিকে 66টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়াও একই সময়ে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলের দিকে 17টি ড্রোনও নিক্ষেপ করেছে। ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধ অব্যাহত থাকায় গাজার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী যুদ্ধের অবসান এবং ছিটমহলের ওপর ইসরায়েলি অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে। তারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলেও আক্রমণ চালিয়ে যাচ্ছে। গাজা যুদ্ধের মধ্যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের সাথে বাণিজ্যে জড়িত যে কোনো জাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের উপর সর্বশেষ আক্রমণটি এমন এক সময় ঘটল যখন গাজার পরিস্থিতি বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ব্যাপক দুর্ভিক্ষ বিশ্ব জুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে। দুই রাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন আদায়ের জন্য জাতিসংঘে 2 দিনের সম্মেলনের আয়োজন করে সৌদি আরব এবং ফ্রান্স। ফিলিস্তিনি রাষ্ট্রের রোডম্যাপ ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে সৌদি আরব। ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বের অবসানে একটি কার্যকর স্থায়ী দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে স্পষ্ট, সময় সীমাবদ্ধ এবং অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব ও ফ্রান্স। রিয়াদ ও প্যারিসের যৌথ উদ্যোগে প্রকাশিত এক ঘোষণাপত্রে গাজায় 21 মাস ধরে চলা যুদ্ধ অবসানের মধ্য দিয়ে সমাধান প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে। ঘোষণাপত্রে বলা হয়েছে যুদ্ধবিরতির পরপরই গাজায় একটি অস্থায়ী প্রশাসনিক কমিটি গঠন করতে হবে যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের আওতায় পরিচালিত হবে। সেই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটভুক্ত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই মিশনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি রাষ্ট্র। এদিকে দীর্ঘদিন অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষুধার্ত ও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে সৌদি আরব।
30 জুলাই সকালে রাফা ক্রসিং দিয়ে 6টি ট্রাকে করে এসব সহায়তা গাজায় প্রবেশ করে। আরব নিউজ জানিয়েছে, সৌদি বাদশাহ সালমানের মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রকে এস রিলিফের তত্ত্বাবধানে এই সহায়তা পাঠানো হয়েছে। ট্রাকগুলোতে প্রধানত খাদ্য সামগ্রী ছিল, যা গাজার ক্ষুধার্ত জনগণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে বিবেচিত। ইসরায়েলের টানা বর্বর হামলার কারণে গাজা এখন ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। সেখানে বহু মানুষ খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন পার করছেন। আন্তর্জাতিক মহলের চাপের মুখে সম্প্রতি সীমিত আকারে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে ইসরায়েল। তবে সেসব সহায়তা বিপুল চাহিদার তুলনায় খুবই কম। 2023 সালের 7 অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের বর্বর অভিযান শুরু হয় গাজায়। এখন পর্যন্ত ওই হামলায় 60,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 1.5 লাখ। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর উপর একাধিক হামলার দাবি করেছে, যার ভিডিও ফুটেজও তারা প্রকাশ করেছে। এই হামলায় 3টি আইডিএফ সামরিক বাহনে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিস্ফোরকের আঘাতে আইডিএফ-এর সৈন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের সরিয়ে নেওয়ার জন্য হেলিকপ্টার দ্রুত ঘটনাস্থলে ছুটে আসছে। হামাস জানিয়েছে, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে তারা বিস্ফোরক ব্যবহার করে আইডিএফ সৈন্যদের উপর হামলা চালিয়েছে। আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই হামলার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। তাদের দাবি অনুযায়ী খান ইউনিসের পূর্বে অবস্থিত আবাসন আল কাবিরা এলাকায় আইডিএফ সৈন্যদের উপর আক্রমণ করা হয়। হামাসের যোদ্ধারা গেরিলা অ্যাকশন বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে 2টি ইসরায়েলি সৈন্যবাহী বাহনকে লক্ষ্য করে হামলা চালায়। একই সাথে তৃতীয় একটি ট্রুপ ক্যারিয়ারে আল ইয়াসিন 105 শেল দিয়ে আক্রমণ করা হয়। হামাসের প্রকাশ করে একটি ভিডিওতে দেখা গেছে, গাজার সংঘাতপূর্ণ এলাকায় একটি বুলডোজার দিয়ে ক্ষতিগ্রস্ত একটি আইডিএফ বাহনকে মাটি চাপা দেওয়া হচ্ছে। আল কাসাম ব্রিগেড আরও দাবি করেছে, হামলার পর ইসরায়েলি সৈন্যদের উদ্ধারের জন্য একটি আইডিএফ হেলিকপ্টার পাঠানো হয়েছিল। হামাসের পক্ষ থেকে দাবি করা হয়, এই হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য নিহত এবং আহত হয়েছে। এর একদিন আগে আইডিএফ নিজেদের পক্ষ থেকে সর্বশেষ গাজা যুদ্ধে 2 সৈন্যের মৃত্যুর খবর নিশ্চিত করে। নিহত 2 সৈন্য হলেন ক্যাপ্টেন আমির সাদ এবং সার্জেন্ট ইনন নুরিল ভানা। যদিও হামাসের পক্ষ থেকে আরও বেশি হতাহতের দাবি করা হয়েছে, তবে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ এই ঘটনায় প্রকৃত হতাহতের সংখ্যা কত তা এখনও পরিষ্কার নয়। জুলাই মাসের মধ্যে গাজা যুদ্ধে মোট 18 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এটি গাজায় চলমান সংঘাতের তীব্রতা এবং 2 পক্ষের মধ্যকার মুখোমুখি লড়াইয়ের চিত্র তুলে ধরে। এই ধরনের হামলা ও হতাহতের ঘটনা প্রমাণ করে যে গাজা উপত্যকায় এখনও সংঘাত থেমে নেই এবং তা আরও জটিল রূপ নিচ্ছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় কেউ অনাহারী নেই। তার দাবি, গাজায় অনাহারে রাখার কোনো নীতি আমাদের নেই এবং গাজায় কেউ না খেয়েও নেই। যুদ্ধ চলার পুরো সময় আমরা সেখানে মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়েছি, না হলে গাজায় এখন কোনো মানুষই থাকতো না। তবে গাজায় কেউ অনাহারে না থাকার নেতানিয়াহুর এই দাবির সঙ্গে একমত হতে পারেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 28 এপ্রিল একটি ফোন আলাপে মধ্যপ্রাচ্যের চলমান সংকট, বিশেষ করে সিরিয়া ও ইরান ইসরায়েল উত্তেজনার নানা বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষ নিয়েই মূলত 2 নেতা কথা বলেন। পুতিন জোর দিয়ে বলেন, সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করা অত্যন্ত জরুরি। রাশিয়া এই অঞ্চলে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং ইসরায়েল ইরান দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানান পুতিন। তিনি বলেন, ইরানি পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনা কমিয়ে আনার জন্য আমরা সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা, ইসরায়েল হামাস যুদ্ধ এখনো থামেনি। ইসরায়েল ইরান যুদ্ধের রেশও রয়ে গেছে। এর মধ্যে এক নতুন সংঘাতের সম্ভাবনা দানা বাঁধছে ইরান এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। নিষেধাজ্ঞার স্ন্যাপব্যাক নিয়ে ইউরোপের হুমকি যেন বারুদের স্তূপের উপর এক স্ফুলিঙ্গ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের কণ্ঠ ছিল স্পষ্ট। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির প্রচেষ্টা সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি। এমন কোনো অধিকারের অস্তিত্ব নেই এবং আমরা এই ইস্যুর মূল বিরোধিতা করি। তিনি জোর দিয়ে বলেছেন, আমরা তাদের কাছে আমাদের অবস্থান জানিয়েছি। 2015 সালের পারমাণবিক চুক্তির পক্ষ হয়েও এই 3 ইউরোপীয় দেশ স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করার চেষ্টা করছে, কিন্তু বাঘাইয়ের যুক্তি জোরালো। গত জুনে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধে তাদের সমর্থন চুক্তির অধীনে তাদের অধিকার বাতিল করে দিয়েছে।
ইউরোপের আহ্বান ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে আলোচনার। বাঘাই তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। আমাদের প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে একেবারেই কোনো আলোচনা হবে না, তিনি স্পষ্ট করে দিয়েছেন। তার কথায় এটা সকলের কাছে স্পষ্ট যে আমাদের নিজেদের বিজ্ঞানীদের দ্বারা বিকশিত ক্ষমতাই আমাদের আত্মরক্ষায় সাহায্য করতে পারে এবং এই বিষয়ে কোনো আলোচনা হবে না। এখানেই আসল টুইস্ট। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা তাদের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি, যা তাদের শক্তির মূল উৎস। সাম্প্রতিক ইসরায়েলি আমেরিকান যুদ্ধে ইরানের সফল প্রতিরক্ষা তাদের এই অস্ত্রের গুরুত্ব আরও একবার প্রমাণ করেছে। ইরান বিশ্বাস করে তাদের নিরাপত্তা তাদের নিজেদের হাতে, তাই প্রতিরক্ষা নিয়ে কোনো আপোষ নয়। বাঘাই আরও সতর্ক করেছেন যে ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক ব্যবহার করা হলে তার যথাযথ প্রতিক্রিয়া জানানো হবে। এমনকি ইরানের সংসদ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে প্রত্যাহারের হুমকিও দিয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ আমাদের বৈধ অধিকার থেকে বঞ্চিত থাকাকালীন আমাদের সদস্যপদ অব্যাহত থাকতে পারে না। বাঘাইয়ের এই কড়া বার্তা বিশ্বের সামনে ইরানের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। ইরান তাদের পারমাণবিক অধিকার থেকে এক চুলও সরতে রাজি নয়। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সাথে সহযোগিতার বিষয়ে ইরান নমনীয়। বাঘাই জানিয়েছেন, উত্তেজনা সত্ত্বেও তেহরান চুক্তি রক্ষার জন্য একটি পক্ষ এবং একটি নতুন প্রোটোকল তৈরির পরিকল্পনা করছে। গাজায় চলমান ইসরায়েলি যুদ্ধকে বাঘাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং আঞ্চলিক উদ্বেগ বলে অভিহিত করেছেন। ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং অনাহার ও তৃষ্ণাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের নিন্দা করেছেন তিনি। এই গণহত্যা মোকাবিলায় ইরান আঞ্চলিক অংশীদার এবং ইসলামিক সহযোগিতা সংস্থার সাথে একটি জরুরি বৈঠকের জন্য কাজ করছে। ফ্রান্সের ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নিয়েও বাঘাই তীব্র সমালোচনা করেছেন। তার মতে 60,000 নিরীহ মানুষ নিহত হয়েছে এবং গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আপনি একই সাথে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবি করার সাথে সাথে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সমস্ত শর্ত ধ্বংস করছেন। তার এই বক্তব্য পশ্চিমা দেশগুলোর ভণ্ডামিকে স্পষ্ট করে তুলেছে। ইসরায়েলে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলা অব্যাহত। বীর সেবা লক্ষ্য করে নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ড্রোন হামলার দাবি। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের ওপর আক্রমণ বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। ইয়েমেন থেকে ইসরায়েলের বীর সেবা লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যদিও ইসরায়েল এটিকে সফলভাবে প্রতিহত করার দাবি করেছে, তবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীও দাবি করেছে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এই হামলা সফল হয়েছে। এর পাশাপাশি তারা ইলাত, আশকেলন এবং হাদেরার মতো গুরুত্বপূর্ণ ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 3টি ড্রোন হামলারও দাবি করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই হামলা এমন এক সময়ে ঘটল যখন ইসরায়েলি বিমান বাহিনী সম্প্রতি ইয়েমেনের হোদেইদা বন্দরে হুথিদের সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। IDF জানিয়েছে এই হামলা ছিল ইয়েমেনে ইসরায়েলের 13তম আক্রমণ, যা প্রায় 1800 কিলোমিটার দূর থেকে পরিচালিত হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মৃত সাগর এবং দক্ষিণ পশ্চিম তীরের কাছাকাছি এলাকায় সাইরেন বাজিয়েছিল। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের বিবৃতিতে বলেছে যে এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। তারা আরও সতর্ক করে দিয়েছে যে গাজার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা তাদের অভিযান বন্ধ করবে না। এর আগে 23 জুলাই তারিখে আরেকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সীমান্তের বাইরে পড়েছিল। এই ধারাবাহিক আক্রমণগুলো IDF এবং তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে সতর্ক থাকতে বাধ্য করছে। 2023 সালের গাজা যুদ্ধের 1 মাস পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েল এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে। যদিও মে মাসে তারা মার্কিন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু না করার জন্য যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে সম্মত হয়েছিল, তবে চলতি মাসের শুরুতে সামুদ্রিক পরিবহনের ওপর তাদের আক্রমণ বেড়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী হামলায় ইতিমধ্যে 2টি জাহাজ ধ্বংস ও ডুবে গেছে, যার ফলে বেশ কয়েকজন নাবিকের প্রাণহানি ঘটেছে। 18 মার্চ থেকে এখন পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলে 65টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 17টি ড্রোন হামলা চালিয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযান চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পাল্টা জবাবে 2023 সালের নভেম্বর থেকে হুথিরা ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে। এমনকি 2024 সালের সেপ্টেম্বরে ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশিরভাগ হামলাই প্রতিহত করেছে ইসরায়েল। তবে 2024 সালের জুলাইয়ে একটি ড্রোন তেল আবিবে আঘাত করে। এতে 1 জন নিহত এবং 10 জন আহত হয়। যুক্তরাষ্ট্র বলছে জাহাজে হামলা চালাতে হুথিদের সহায়তা করেছে ইরান। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দাবি, ইয়েমেনের গৃহযুদ্ধের সময় জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরান হুথিদের কাছে ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ নানা ধরনের অস্ত্র পাচার করেছে। দক্ষিণ গাজা উপত্যকায় চলমান সংঘাতে ইসরায়েলি দখলদার বাহিনী IOF এর হতাহতের ঘটনা বেড়েই চলেছে। 23 জুলাইয়ের সংঘর্ষে একজন ইসরায়েলি সৈন্য গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করেছে দখলদার সেনাবাহিনী। এর আগের দিন আরও একজন ইসরায়েলি সৈন্যের মৃত্যুর খবর জানানো হয়েছিল। এই ঘটনাগুলো ফিলিস্তিনি প্রতিরোধের তীব্রতা এবং দখলদার বাহিনীর দুর্বলতা স্পষ্ট করে তুলছে। রিপোর্ট আল মায়াদিনের। ইসরায়েলি দখলদার সেনাবাহিনী 24 জুলাই একটি বিবৃতিতে জানিয়েছে, বুধবার দক্ষিণ গাজা উপত্যকায় সংঘর্ষের সময় তাদের একজন সৈন্য গুরুতর আহত হয়েছে। আহত সৈন্য 188 ব্রিগেডের 71 ব্যাটালিয়নের সাঁজোয়াকুরের সদস্য। ইসরায়েলি গণমাধ্যম সূত্রের খবর অনুযায়ী মর্টার হামলায় মাথায় আঘাত পেয়ে এই সৈন্য গুরুতর জখম হন এবং দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাটি গাজা উপত্যকা জুড়ে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ক্রমবর্ধমান অভিযানের মধ্যে ঘটেছে। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী সামরিক ইউনিটগুলোকে লক্ষ্য করে তাদের হামলা জোরদার করেছে, যা দখলদার বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। 22 জুলাই IOF তাদের একজন সৈন্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ওই সৈন্য 36 বছর বয়সী একজন রিজার্ভ স্টাফ সার্জেন্ট ছিলেন, যিনি 5ম ব্রিগেডের 7020 ব্যাটালিয়নে কর্মরত ছিলেন এবং দক্ষিণ গাজা উপত্যকার রাফায় যুদ্ধের সময় নিহত হন। ফিলিস্তিনি প্রতিরোধ অভিযানগুলো দখলদার বাহিনীর ওপর ক্রমাগত হতাহতের ঘটনা ঘটিয়ে যাচ্ছে, যা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, বিশেষ করে আল কাসাম ব্রিগেড, তাদের কৌশলগত অভিযান ও অতর্কিত হামলা অব্যাহত রেখেছে। এই হামলাগুলোর ফলে ইসরায়েলি দখলদার বাহিনীর মানব সম্পদ এবং বস্তুগত উভয় দিক থেকেই ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আল কাসাম ব্রিগেড ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেছে। তারা শত্রু বাহিনীকে ক্লান্ত করতে নতুনভাবে বৈচিত্র্যময় কৌশল ব্যবহার করে তাদের অভিযান আরও তীব্র করার প্রতিশ্রুতি দিয়েছে। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা ঘোষণা করেছেন, তাদের বর্তমান কৌশল শত্রুদের হতাহত করা, বিশেষ অভিযান পরিচালনা করা এবং সৈন্যদের ধরে আনার চেষ্টা কেন্দ্রিক। এই ঘোষণা প্রতিরোধ বাহিনীর দৃঢ় সংকল্প এবং নতুন কৌশলের ইঙ্গিত দেয়। 18,500 এরও বেশি ইসরায়েলি সেনা আহত। চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত একটি প্রতিবেদনে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনীর হতাহতের ভয়াবহ চিত্র উঠে এসেছে। ইসরায়েলি চ্যানেল 12 এর 21 জুলাই প্রকাশিত প্রতিবেদন অনুসারে এই যুদ্ধে 18,500 এরও বেশি ইসরায়েলি সেনা আহত হয়েছে। প্রায় 10 মাস ধরে চলা এই যুদ্ধের ক্রমবর্ধমান সংখ্যা গুরুতর শারীরিক ও মানসিক উভয় ধরনের আঘাতের শিকার হওয়া সৈন্যদের একটি উল্লেখযোগ্য অংশকে তুলে ধরে। প্রতিবেদন অনুযায়ী কমপক্ষে 12,500 সৈন্য শারীরিক আঘাত পেয়েছেন। এর পাশাপাশি 10,000-এরও বেশি সৈন্য আঘাত পরবর্তী মানসিক চাপ, PTSD এবং অন্যান্য মানসিক সমস্যায় ভুগছেন। এটি যুদ্ধের তীব্রতা এবং ইসরায়েলি দখলদার বাহিনীর মধ্যে গভীর মানসিক চাপের প্রতিফলন। আহত সৈন্যদের শারীরিক আঘাতের ধরন থেকেও যুদ্ধের ভয়াবহতা স্পষ্ট হয়। তথ্য থেকে জানা গেছে যে 33% শারীরিক আঘাত অঙ্গ প্রত্যঙ্গে, 13% আঘাত মাথা, চোখ বা কানে এবং 7% মেরুদণ্ড, ঘাড় বা পিঠের সাথে সম্পর্কিত। সাধারণত শহুরে যুদ্ধ এবং বারবার বিস্ফোরণের সংস্পর্শে আসার কারণেই এই ধরনের আঘাত দেখা যায়। সার্বিক পরিস্থিতি ইঙ্গিত দেয় যে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন দখলদার বাহিনীর ওপর চাপ বাড়াচ্ছে এবং ইসরায়েলি সেনাবাহিনী ক্রমশই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ভোর হওয়ার ঠিক আগের মুহূর্ত, রাতের অন্ধকার তখনও কাটেনি।
আকাশে সুখ তারা মিটিমিটি জ্বলছে, কিন্তু পারস্য উপসাগরের আকাশে তখন বারুদের গন্ধ। ইসরায়েলের আগ্রাসন ইরানের বুকে আঘাত হেনেছে। এ যেন এক বিনা উস্কানির হামলা। শান্ত পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো এই আক্রমণ কোনো সাধারণ ঘটনা নয়, এ ছিল ইচ্ছাকৃত আগ্রাসন। কিন্তু ইরান তারা চুপ করে বসে থাকেনি, জবাব ছিল দাঁত ভাঙা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীনের CGTN চ্যানেলে যখন কথা বলেছেন, তার কণ্ঠে স্পষ্ট দৃঢ়তা। যুদ্ধ কখনো আমাদের পছন্দ ছিল না, তিনি বলছেন, কিন্তু যদি এটি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় তবে আমরা পুরোপুরি প্রস্তুত। ভাবুন তো, এক শান্ত কূটনীতিবিদ যার কাজ আলোচনার টেবিলে বসা, তার মুখ থেকে এমন কথা। এর মানে কি ইরান কি তাহলে যুদ্ধের জন্য তৈরি? ইসরায়েলের খুব খারাপ ট্র্যাক রেকর্ড নিয়ে সতর্ক করে আরাকচি স্পষ্ট করে দিয়েছেন, কোনো যুদ্ধবিরতি চুক্তিতে তাদের ভরসা নেই। তাদের সেনারা উচ্চ সতর্কতায় আছে, যে কোনো লঙ্ঘনের জন্য তারা প্রস্তুত। এই যে ইরানের এই অপ্রতিরোধ মনোভাব, এর পেছনের রহস্য কি? ইরানের শক্তির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের আত্মরক্ষার অধিকার। আরাকচি বারবার বলেছেন, ইরান আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করতে বাধ্য হয়েছে। তাদের সেনারা আক্রমণকারীদের সফলভাবে প্রতিহত করেছে, এতটাই সফলভাবে যে ইসরায়েল নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য চাপ দিতে বাধ্য হয়েছে। এটা কি শুধু মুখের কথা, নাকি এর পেছনে আছে এক সুসংগঠিত সামরিক শক্তি? পারমাণবিক আলোচনার প্রসঙ্গে আরাকচি জোর দিয়েছেন রাজনৈতিক ইচ্ছার উপর। ইরান একটি ভারসাম্যপূর্ণ জয় জয় সমাধান চায়। তাদের পারমাণবিক কর্মসূচি যে সম্পূর্ণ শান্তিপূর্ণ, সে বিষয়ে তারা অনড়। 2015 সালের PF+1 গ্রুপের সাথে হওয়া পারমাণবিক চুক্তি এর প্রমাণ। এই চুক্তির ফলে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি অসামরিক উদ্দেশ্যে সীমাবদ্ধ হয়েছে। ইরান এই চুক্তিকে সম্মান করে চলেছে। কিন্তু বর্তমান উত্তেজনার কারণ কি? আরাকচি স্পষ্টতই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফাভাবে চুক্তি থেকে প্রত্যাহারে বর্তমান সংকটের মূল। এ যেন এক পুরনো ক্ষত যা নতুন করে দগদগে হয়ে উঠেছে। কূটনৈতিক সমাধানের পথই একমাত্র উপায় বলে তিনি জোর দিয়েছেন। তবে শর্ত একটাই, অপর পক্ষকে তাদের সামরিক এজেন্ডা ত্যাগ করতে হবে এবং ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। আর শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার পরিণতি, সেগুলো হবে ভয়াবহ পরিবেশগত দুর্যোগ, যা হবে তীব্র ও অমার্জনীয়। এই উত্তেজনার মধ্যেই ইরান আঞ্চলিক মিত্রদের দিকে হাত বাড়িয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থা SCO এর সদস্য দেশগুলো, বিশেষ করে চীনের সমর্থনের জন্য আরাকচি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক এবং আসন্ন SCO শীর্ষ সম্মেলনে ব্যাপক রাজনৈতিক সমর্থনের আশা ইঙ্গিত দেয় যে ইরান শুধু সামরিক শক্তিতেই নয়, কূটনৈতিক ময়দানেও নিজেদের অবস্থান সুসংহত করতে বদ্ধপরিকর। SCO ইরানকে সমর্থন করে আগ্রাসনকে ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। এটা ইরানের জন্য এক বিরাট কূটনৈতিক জয়। আরাকচির এই বক্তব্য কেবল একটি সতর্কবার্তা নয়, এটি ইরানের আত্মবিশ্বাস ও শক্তিরও বহিঃপ্রকাশ। তাদের অপ্রতিরোধ সামরিক প্রস্তুতি, দৃঢ় কূটনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক সমর্থক, সবকিছু মিলে এক নতুন ইরানকে দেখা যাচ্ছে। তারা যুদ্ধের উস্কানি দিচ্ছে না, কিন্তু যুদ্ধ যদি তাদের ওপর চাপিয়ে দেওয়া হয় তবে তারা প্রস্তুত। এ যেন এক শান্ত সমুদ্র যা তার গভীরে বিপুল শক্তি ধারণ করে আছে। কখন সেই শক্তি ফেটে পড়বে তা বলা কঠিন, তবে এটা স্পষ্ট, ইরান এখন আর সেই দেশ নয় যাকে সহজে দাবিয়ে রাখা যাবে। তারা নিজেদের অধিকার রক্ষায় যে কোনো মূল্যে লড়তে প্রস্তুত। 21 জুলাই ঢাকার দিয়াবাড়িতে যে ভয়াবহ ঘটনাটি ঘটে গেল, তাতে 20 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন 1.5 শতাধিক। এই মর্মান্তিক দুর্ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI জঙ্গি বিমান। কিন্তু এই বিমানটি আসলে কেমন, চলুন জেনে নেওয়া যাক এর পেছনের গল্প। F-7 BGI স্বল্পমূল্যের শক্তিশালী যোদ্ধা। F-7 BGI হচ্ছে চীনের তৈরি চেংদু J-7 যুদ্ধ বিমানের সবচেয়ে আধুনিক সংস্করণ। মজার ব্যাপার হলো, এটি মূলত সোভিয়েত আমলের কিংবদন্তি MiG-21 এর উন্নত চীনা সংস্করণ। MiG-21 এতটাই জনপ্রিয় যে এটি আজও বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত যুদ্ধ বিমানগুলোর একটি। বাংলাদেশ বিমান বাহিনী 2011 থেকে 2013 সালের মধ্যে 16টি F-7 BGI যুদ্ধ বিমান হাতে পায়। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী বাংলাদেশের চাহিদা মেটাতে এই সংস্করণটি স্বল্প খরচে তৈরি করা হয়েছিল। গতি, ক্ষমতা ও প্রযুক্তি। এই যুদ্ধ বিমানটি ঘন্টায় সর্বোচ্চ 2200 কিলোমিটার বা ম্যাক
2.2 গতিতে উঠতে পারে। এটি 17,500 মিটার পর্যন্ত উঁচুতে চলাচল করতে সক্ষম। F7BGI প্রায় 1,500 কেজি ওজন বহন করতে পারে, যার মধ্যে রয়েছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, লেজার গাইডেড বোমা, এমনকি জিপিএস গাইডেড বোমাও। এর ককপিটে মাত্র একজন বৈমানিক বসতে পারে। ভেতরে রয়েছে আধুনিক ডিজিটাল ডিসপ্লে, যা বৈমানিককে সব গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। এর রাডার সিস্টেমটি TAJ-6F সংস্করণের, যা এটিকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহায়তা করে। দুর্ঘটনার কালো ছায়া। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে মোট 36টি F7 যুদ্ধ বিমান রয়েছে, যার বেশিরভাগই F7BGI। এছাড়াও FT-7MB এবং F7BG ভ্যারিয়েন্টও রয়েছে, কিন্তু এই বিমানগুলো কখনো কখনো বিপর্যয়ের কারণ হয়েছে। 21 জুলাই দিয়াবাড়ির ঘটনাটি F7 মডেলের তৃতীয় দুর্ঘটনা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে বিমানটি উড্ডয়নের মাত্র 12 মিনিটের মাথায় বিধ্বস্ত হয়। এর আগে 2018 সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরে মহড়ার সময় একটি F7BG প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল। এরপর 2021 সালের নভেম্বরে চট্টগ্রামের জোহরুহা ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় একটি F7MB। দুঃখজনকভাবে আগের দুটি ঘটনাতেই দুজন বৈমানিক প্রাণ হারিয়েছিলেন। স্বল্পমূল্যে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া পেলেও এই দুর্ঘটনাগুলো F7BGI মডেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। চীন 2013 সালে এই মডেলের উৎপাদন বন্ধ করে দিয়েছে। এর পেছনের কারণ কি কেবল বাজার চাহিদা নাকি নিরাপত্তার প্রশ্ন ছিল, তা নিয়ে জল্পনা থেকে যায়। দিয়াবাড়ির ঘটনাটি শুধু একটি বিমান দুর্ঘটনা নয়, এটি বহু মানুষের জীবনে নেমে আসা এক গভীর শোকের ছায়া। এই বিমানগুলো আকাশসীমা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু যখন তারা নিজেই বিপদের কারণ হয়ে দাঁড়ায়, তখন সত্যিই বেদনাদায়ক এক পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। গাজায় ধ্বংসযজ্ঞ। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির হুঙ্কার ও মুসলিম বিশ্বের দোটানা। রাত গভীর, মধ্যপ্রাচ্যের আকাশে তখনও জ্বলছে পুরনো এক যুদ্ধের আগুন, যার শিখা এসে পড়েছে গাজার মাটিতে। এই আগুন শুধু ঘরবাড়ি পোড়াচ্ছে না, পোড়াচ্ছে মানবিকতা, গুড়িয়ে দিচ্ছে আশা। আর এই আগুন যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ঠিক তখনই তেহরানের মসনদ থেকে ভেসে এলো এক হুঙ্কার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠ থেকে বেরিয়ে আসা সেই তীক্ষ্ণ শব্দগুলো যেন তীরের ফলার মতো বিঁধছে মুসলিম বিশ্বের কর্ণকুহরে। এ কোনো সাধারণ বিবৃতি নয়, এ যেন এক আলটিমেটাম, এক চরম হুঁশিয়ারি। তার এক্স হ্যান্ডেল সাবেক টুইটারে খামেনি যেন সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মুসলিম দেশগুলোর প্রতি। তার বার্তা স্পষ্ট, গাজায় নীরব থাকার সময় এখন নয়। এই বাক্যটি শুধু একটি শব্দ সমষ্টি নয়, এটি যেন এক নীরব বিস্ফোরণ। তিনি বলছেন, যদি কোনো মুসলিম সরকার যে কোনো রূপে ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করে এবং ফিলিস্তিনি সাহায্য বন্ধ করে, তাহলে অপমানের চিরস্থায়ী চিহ্ন তাদের সুনামকে কলঙ্কিত করবে। এই কথাগুলো কোনো সাধারণ কূটনৈতিক ভাষার মারপ্যাচ নয়, এ যেন এক অভিশাপের বাণী, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের কাপুরুষতার ইতিহাস লিখে রাখবে। গাজার পরিস্থিতি তখনও ভয়াবহ। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা ছিল স্পষ্ট, ক্ষুধার্ত, দুর্বল আর অসুস্থতায় ধুঁকতে থাকা গাজার হাসপাতালগুলো মৃত্যুপুরীতে পরিণত। শত শত মানুষ মৃত্যুর মুখে, অথচ আন্তর্জাতিক মহলের নীরবতা যেন পাথর চাপা দিয়ে রেখেছে মানবিকতার কণ্ঠস্বরকে। জাতিসংঘের কণ্ঠ থেকেও ভেসে এসেছিল একই আর্তনাদ, জরুরি সাহায্য ছাড়া ফিলিস্তিনিরা অনাহারের মুখোমুখি। এমন এক পরিস্থিতিতে খামেনির এই হুঙ্কার যেন নিভে যাওয়া প্রদীপে হঠাৎ এক ঝলক আলোর শিখা। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ছাড়লেন না, ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অনাহার চাপিয়ে দেওয়ার অভিযোগ তুললেন। তিনি এমনকি সাহায্য বিতরণ স্থানগুলোকে মৃত্যুর ফাঁদ হিসেবে আখ্যায়িত করে এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়কেই দায়ী করলেন। আরাকচি শুধু অভিযোগ করেই থামলেন না, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে কথা বলে গাজায় গণহত্যা এবং ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় জরুরি OIC শীর্ষ সম্মেলনের আহ্বান জানালেন। তার এই পদক্ষেপ যেন মুসলিম বিশ্বের মধ্যে এক নতুন করে জোট বাঁধার ইঙ্গিত। এ যেন এক নীরব প্রস্তুতি, যা হয়তো গাজায় রক্তক্ষয় বন্ধ করার জন্য নতুন কোনো আন্দোলনের জন্ম দেবে। পরিস্থিতি এতটাই জটিল যে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলের যুদ্ধে 58,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি মানব ইতিহাসের এক কালো অধ্যায়ের সাক্ষী। প্রশ্ন হলো, খামেনির এই হুমকি কি মুসলিম বিশ্বের ঘুম ভাঙাতে পারবে, নাকি এই হুঙ্কারও অন্যান্য প্রতিবাদের মতো নীরবতায় ঢাকা পড়ে যাবে? মুসলিম বিশ্বের নেতারা কি এই অপমানের চিরস্থায়ী চিহ্ন নিজেদের গায়ে লাগতে দেবেন, নাকি গাজার জন্য এক হয়ে রুখে দাঁড়াবেন? সময়ের ঘড়ির কাঁটা ঘুরছে, আর প্রতিটি টিকটিকে গাজার মাটিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গাজার আগুন কি সত্যিই মুসলিম বিশ্বের বিবেককে জাগিয়ে তুলবে?
ইউরোপের আকাশে পারমাণবিক মেঘ, ট্রাম্পের পদক্ষেপ ও মস্কোর প্রতিক্রিয়া। ইউরোপের ভূ রাজনৈতিক মঞ্চে ফের ঘনিয়ে আসছে একটি নতুন মেঘ, যা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়েছে গভীর উদ্বেগ। রণাঙ্গনের প্রতিটি পদক্ষেপ এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের একটি কথিত বড় সামরিক পদক্ষেপ এবং ইউরোপে মার্কিন পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য পুনঃমোতায়েন নিয়ে মস্কোর প্রথম প্রতিক্রিয়া বিশ্বকে এক নতুন উত্তেজনার মুখে ঠেলে দিয়েছে। সংবাদ শিরোনামগুলো যেন এক নাটকীয় চিত্রনাট্যের ইঙ্গিত দিচ্ছে। দ্য টাইমস এবং টেলিগ্রাফের মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো প্রথমবারের মতো খবর প্রকাশ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র 2008 সালের পর এই প্রথমবার যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে বেশ কয়েকটি B-16-12 থার্মোনিউক্লিয়ার গ্র্যাভিটি বোমা সাফরের রাফ লেকেনহিথ বিমান ঘাঁটিতে স্থানান্তরিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই বোমাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের কিটল্যান্ড বিমান ঘাঁটি থেকে উড়িয়ে আনা হয়েছে। যদি এই খবর সত্যি হয়, তবে এটি হবে এক দশকেরও বেশি সময় পর ব্রিটেনে মার্কিন পারমাণবিক অস্ত্রের প্রথম মোতায়েন। B-16-12 একটি কৌশলগত পারমাণবিক বোমা যা পরিবর্তনশীল শক্তি এবং নির্ভুলতা নির্দেশিকা সম্পন্ন। এর উপস্থিতি নিঃসন্দেহে আঞ্চলিক শক্তির ভারসাম্যে এক নতুন মাত্রা যোগ করবে। এই সংবাদের প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দ্রুত সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, মস্কো ব্রিটেনে মার্কিন পারমাণবিক অস্ত্র পুনঃমোতায়েনের প্রতিবেদন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পেসকভ জোর দিয়ে বলেছেন, এই ধরনের পদক্ষেপ বিশ্বব্যাপী উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে দেবে। পুতিনের এক সহযোগীও পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে উত্তেজনা বৃদ্ধির ব্যাপারে সতর্ক করেছেন, যা রাশিয়ার গভীর উদ্বেগের ইঙ্গিত দেয়। ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের মধ্যে রাশিয়ার কর্মকর্তারা প্রতিটি ঘটনা অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছেন। যদিও মস্কো প্রতিবেদনগুলো লক্ষ্য করেছে, তবে তারা এখনও কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নিশ্চিত করেনি, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। এই নাটকীয়তার মাঝেই আরেকটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। আমেরিকার নতুন এবং বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী সক্রিয় মোতায়েনে প্রবেশ করেছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মন্তব্য করেছেন, ইউক্রেন সংঘাতের কারণে মস্কোর সঙ্গে প্রত্যক্ষ সংঘাতের ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্র। রুশ বার্তা সংস্থা RIA কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই গুরুতর সতর্কবার্তা দেন। একই সাক্ষাৎকারে তিনি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নবায়নের বিষয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউজউইক এই খবর জানিয়েছে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি রয়েছে তার মেয়াদ 2026 সালে শেষ হবে। এই চুক্তির অধীনে 2022 সালের নভেম্বরে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। রিয়াবকভকে এই পরিদর্শনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই চুক্তির মূল লক্ষ্য ছিল দ্বিপক্ষীয় অবস্থা এবং নিরাপত্তা নীতির ভিত্তিতে কৌশলগত সম্পর্ক জোরদার করা। তবে তিনি অভিযোগ করেন যে মার্কিন পদক্ষেপের কারণে এই নীতিগুলো লঙ্ঘিত হয়েছে। রিয়াবকভ আরও বলেছেন, ওয়াশিংটনের রুশ বিরোধী অবস্থানের কারণে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক অচল অবস্থায় পৌঁছে গেছে। ইউক্রেনকে মার্কিন আব্রামস ট্যাঙ্ক সরবরাহের সিদ্ধান্তকে চরম ধ্বংসাত্মক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন তিনি। তার মতে, এতে করে যুদ্ধের উত্তেজনা আরও তীব্র হবে।